আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। কাকরাইলে জগন্নাথ শিক্ষার্থীদের সমাবেশ আজ। জুমার নামাজ শেষে গণ অনশন। বুধবারের ঘটনায় তথ্য উপদেষ্টার দুঃখ প্রকাশ। ফারাক্কার বিরূপ প্রভাব পদ্মায় হুমকির মুখে রাজশাহীর লাখো মানুষ। পানির ন্যায্য হিস্যা আদায়ে কৌশলী হওয়ার তাগিদ। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় রাজি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদকে সতর্ক থাকার পরামর্শ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ভালো খেলা নিয়ে আশাবাদী কোচ ও অধিনায়ক। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি, আমি মশিউর অনেক। রক্ত লাগলে রক্ত দে, জাবিয়ানদের হল দে, এরকম নানা কর্মসূচি এবং ব্ল্যাকার্টে তা দাঁড়িয়েছে। তারা করছে অবস্থান কর্মসূচি। আর এই চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই এবার সমাবেশের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ সকাল 10টায় কাকরাইলে এই সমাবেশ হবে। আর দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না এলে জুমার পর শুরু হবে গণ অনশন। রাতে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে 14ই মে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে হামলার প্রতিবাদে দিনটিকে ক্যাম্পাসে কালো দিবস হিসেবে পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাঝারিমন। নিজেদের দাবি আর বিভিন্ন স্লোগান নিয়ে রাজপথে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি রাতেও অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দফায় দফায় সভা করেন, সিদ্ধান্ত নেন আন্দোলনের পরবর্তী ধাপের। মধ্যরাতে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষণা আসে শুক্রবার সকালে কাকরাইল মোড়ে বর্তমান সাবেকদের নিয়ে হবে সমাবেশ। সঙ্গে হুঁশিয়ারি দেন দুপুরের মধ্যেই দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার নামাজের পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। 2টা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। এদিকে তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসুদ্দিন বলেন, আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে। বোতল কাণ্ডে আমাদের যে শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয় এসেছে, আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বলেছি তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। 14 মে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো দিবস হিসেবে পালন করারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। হামলার কারণে আমাদের তীব্র মনোবেদনা সৃষ্টি হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই লক্ষ্যে এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করছি। এদিকে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা যাচাই করবে ইউজিসি সহ শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়, আর হামলার উদ্দেশ্য দ্রুতই খতিয়ে দেখবে প্রশাসন। আবাসন সংকট নিরসন, আর্থিক বৈষম্য দূর করা সহ 3 দাবি নিয়ে বুধবার মার্চ টু যমুনা কর্মসূচি কাকরাইল মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। মাঝার ইমন, এখন, ঢাকা। ফারাক্কার বিরূপ প্রভাবে মরে যাচ্ছে পদ্মা নদী। মরুময়তা গ্রাস করছে উত্তরাঞ্চলকে।
পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে পড়েছে রাজশাহী অঞ্চলের লাখো মানুষ। নদীর গতি প্রবাহে স্বাভাবিকতা না থাকায় ভাঙন বা বালুচরে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষ। এমন অবস্থায় ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় আরও কৌশলী হবার পরামর্শ পানি বিশেষজ্ঞদের। রাকিবুল হাসানের প্রতিবেদন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। নাব্য হারিয়ে প্রমত্তা পদ্মা রাজশাহীতে যেন রবি ঠাকুরের কবিতার এই ছোট নদীতে রূপ নিয়েছে। এমন পরিণতির শঙ্কা থেকেই ৫০ বছর আগে ১৬ মে ব্যারাজ বন্ধে কানসাট অভিমুখে লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংঘবদ্ধ করে ফারাক্কা লং মার্চের ব্যবস্থা করেন এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছিলেন লং মার্চ করে যে হ্যাঁ, আজকের বাংলার কৃষক, বাংলার চাষি, বাংলার মানুষ বঞ্চিত হবে যদি পানি প্রবাহ ঠিক না থাকে। সর্বশেষ ২০২৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ ২০২৩ শীর্ষক এই গবেষণায় উঠে আসে পদ্মার গতিময়তা হারানোর আরও স্পষ্ট চিত্র। এতে ১৯৭৫-এর পর নদীতে পানির প্রবাহ, নদীর গভীরতা, অববাহিকার বৃষ্টিপাত, শুষ্ক মৌসুমে নাব্য ও মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বিপন্নতার তথ্য উঠে আসে। ফারাক্কা নামক জায়গাতে ভারত বাদ দেয় দিয়ে এর স্বাভাবিক চলার পথটাকে বন্ধ করে দেয়। একটা চলমান নদী, তাকে বাধা দেওয়া যাবে না। তার মিনিমাম 80% পানি ফ্লো থাকতে হবে, তাহলে সেই নদী সচল থাকবে। এ অবস্থা আরও প্রকট হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ঘেঁষা উজানের ৭০ কিলোমিটারে। দুপারের বাসিন্দাদের কাছে যা একেবারেই অচেনা। এখন ফারাক্কার থেকে পানি আসে না, নদী হবে কি? খাল না হলে, খাল করলে আপনি নদী হবে। আগে বড় বড় ঢেউ, নদীর পানি ছিল, আর এখন তো নদী তো নাই। নাব্যতা না থাকায় শূন্য নদী দুপায়ে ঠেলে দিন যাপন হয় পদ্মাপাড়ের হাজারো মানুষের। আর সুখে অসুখে অথবা পণ্যের পরিবহনে যোগাযোগ এই বালুময় ধুধু মরীচিকার পথ, যেখানে পরতে পরতে থাকে এই চরবাসীর ভোগান্তি। অন্যদিকে এই পথ চলতে বাড়ে তাদের খরচের হিসেব। নৌকাতে উঠলে ভাড়া বেশি, ওখান নৌকা থেকে তুলে দিবে আরেক খরচ, নৌকাতে এখান থেকে নিয়ে আসবে নৌকা পর্যন্ত, এটা তার এক খরচ, সব কিছুতে ঘাটের খরচ। এখান থেকে ধরেন 2 ঘন্টা লাগে কাজে যেতে, আবার এখান থেকে আসতে ধরেন 1.5 ঘন্টা লাগে। পদ্মার এই প্রবাহ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ। আর এই ফারাক্কা হয়েই বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী, যেখানে ফারাক্কা অতিরিক্ত পানি ছেড়ে দিলে এই অঞ্চলে ভাঙনের দেখা দেয়। তাতে চরের বসতভিটা তলিয়ে যায় নদীগর্ভে। আর অন্যদিকে এই শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্যার পানি না পাওয়ায় ফসলি বিস্তীর্ণ জমিতে পড়ে বালি। তাতে এখান থেকে পেশা পরিবর্তন করে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষেরা। ১৯৭৭ সালে পানি বন্টন চুক্তির পর ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য পানি বন্টন চুক্তি আছে ভারতের সাথে, যেখানে প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পরপর ৩৫,০০০ কিউসেক পানি ভাগের কথা। কিন্তু ন্যায্য হিস্যা কি পেয়েছে বাংলাদেশ? আগামী বছর শেষ হবে এই চুক্তি। এমন অবস্থায় কি কৌশল নেওয়া উচিত? বিভিন্ন সময় চুক্তিবদ্ধ হয়েছে আমরা, ভারত এবং বাংলাদেশ দুইটি বন্ধুপ্রতিম দেশ, কিন্তু কখনোই আমরা কিন্তু আমাদের যথাযথভাবে যে চাহিদাটা নিরূপণ করে যে টেবিলে বসবো সেই জায়গাটা আমরা বসতে পারিনি। প্রকল্প করে পকেটে পয়সা ঢোকানোর মানসিকতা না থাকে, তাহলে গণমুখী প্রকল্প করে পানির সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ফারাক্কায় পানির অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী লবিং করে জনমত গঠন করতে হবে। খরস্রোতা প্রমত্তা পদ্মার নাব্য সংকটে শাখা নদীগুলো মৃতপ্রায়। এতে বাংলাদেশ হারিয়েছে প্রায় ২,০০০ কিলোমিটার নদীপথ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমছে নদ নদীর পানি। অনেক নদী শুকিয়ে জেগে উঠেছে বিস্তীর্ণ চর, আর সেইখানে বসত বাড়ি করে
থাকছেন দরিদ্র সীমার নিচে বসবাসকারী বহু পরিবার। আর এইসব পরিবারের মানুষের যোগাযোগের অন্যান্য মাধ্যম হয়ে উঠেছে ঘোড়া গাড়ি এবং মোটরসাইকেল। ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্য, ছবিতে দেখুন বিস্তারিত। নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ। এই দেশের ভেতরে ছড়িয়ে আছে বহু নদ নদী। যুগে যুগে যা ঘিরে গড়ে উঠেছে শহর, নগর, বন্দর। দেশের মধ্যাঞ্চলের জেলা ফরিদপুরের বুক চিরে বয়ে গেছে পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদী। এসব নদীতে জেগে ওঠা চরে লক্ষাধিক মানুষের বাস। বর্ষা মৌসুমে কয়েক মাস পানি থাকলেও বছরের বাকি সময় ধুধু বালুচর। জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়তই বাড়ছে চরের বিস্তৃতি। একসময় এখানকার মানুষের চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি, যা দিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া ছিল কষ্টসাধ্য। কিন্তু গত কয়েক বছরে চরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল। আমাদের চরে যদি রাস্তাঘাট একটু ভালো হইতো, তাহলে যাতায়াত মনে করো আমাকে সুবিধা হইতো। মোটরসাইকেল ছাড়া আর ঘোড়ার গাড়ি ছাড়া কোনো গাড়ি চলাচল করবে না। আমরা ফসলটা নিতে আসি ঘোড়ার গাড়ি দিয়ে, কিন্তু আমরা নিতে খুব কষ্ট হচ্ছে। ঘোড়ার গাড়ি তো রোডের ঘাট না হলে চলতে পারে না, খুব একটা অসুবিধা। বিরূপ আবহাওয়ায় চরাঞ্চলে কমেছে ফসল উৎপাদন, নদীতেও মেলে না কাঙ্ক্ষিত মাছ। অন্যদিকে ঘোড়ার গাড়ি কিংবা মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন 1 থেকে 3,000 টাকার বেশি আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। ফসলাদি নিয়ে যে আমরা শহরে যাব বা একটা ভালো কিছু বেচা কিনে করবো, আসবো, এরকম যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এই ঘোড়ার গাড়িতে বা মোটরসাইকেল আসতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম অনেক সময় দেখা গেছে যে মোটরসাইকেলে মানে উল্টে পড়ে যায়। বর্ষাকালে যখন রাস্তাঘাট চলে যায় তখন মানুষের খুবই সমস্যা হয় এবং রোগীপত্র নিয়ে উপরে যাওয়া খুব কষ্টকর হয়। 3,000 হয়, প্রতিদিন 2,000 হয়, সব বুঝে। দুর্গম এসব চরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগাযোগ ব্যবস্থা। কিন্তু চলাচলের উপযোগী সড়ক না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন চরাঞ্চলের বাসিন্দারা। এখন ফরিদপুর। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে নিম্নমানের ব্লক, ইটের খোয়ার ব্যবহার আর সড়কের দুই পাশের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকল্পের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র 25%। এদিকে সড়ক তদারকের গাফিলতির কারণে ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আসাদ জামানের প্রতিবেদন। হাতের সামান্য চাপেই ভেঙে যাচ্ছে ব্লক। নিম্নমানের এই ব্লক দিয়েই করা হচ্ছে সড়কের স্লোপ। নিম্নমানের এই কাজ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। রাস্তার জন্য যে ব্লক তৈরি করা হয়েছে, এই ব্লকটা সম্পূর্ণভাবে অনেকটা দুর্নীতি হয়েছে। হাত দিলেই ভেঙে যায়, টিভি দিলেই ভেঙে যায়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার 4 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দার যাতায়াতের সুবিধায় গেল বছরের ডিসেম্বরে শুরু হয় বাচামারা বাজার থেকে আমতলী পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। প্রায় 6,61,00,000 টাকার এই প্রকল্পে কাজ পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড। সড়ক নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়কের কাজে মাটি বাবদ 80,15,000 টাকা বরাদ্দ থাকলেও মাটি কেটে নেওয়া হয়েছে পাশের ফসলি জমি থেকে। স্লোপের ব্লকে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। কালভার্টে 20 মিলিমিটার রডের বদলে ব্যবহার করা হয়েছে 16 মিলিমিটার রড। এছাড়া সড়কে ফেলা হয়েছে নিম্নমানের খোয়া। এমন অনিয়মে ক্ষোভে ফুঁসছেন সড়কে যাতায়াতকারী 2টি কলেজ, 5টি মাধ্যমিক বিদ্যালয়, 15টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। নাম্বার এটা দিতে হলে 2 নাম্বার এটা, এইটা তো বেশিদিন লাস্টিং করবো না। আমার গাড়ি চালাতে সমস্যা হয়, রাস্তাটা চালু করে ঠিক হইলে আমরা আরাম পাবো। যারা এই রাস্তা নির্মাণের দায়িত্বে আছে তাদের ভিতরে অনেক অবহেলা আছে এবং রাস্তা নির্মাণের জনবল অনেক কম। সাধারণ জনসাধারণ বাধা দেওয়ার পরেও রাস্তা কাজের কোনো রকম আমাদের তোয়াক্কা না করেই ঠিকাদার কাজ করে। সড়ক নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করিনি, কাজটাই ভালো মতনে পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ কোয়ালিটি রক্ষা করেই আমরা কাজ সমাপ্ত করব এবং ঠিকাদারের পাওনা পরিশোধ করব। এই বিষয়ে আমরা 0 টলারেন্সে আছি। চুক্তি অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের 25 তারিখে শেষ হওয়ার কথা সড়ক নির্মাণ প্রকল্পটির।
তবে নির্মাণের ধীরগতি ও নিম্নমানের কাজের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো প্রকল্প নিয়েই। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। বরগুনার বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এদিকে কুষ্টিয়ার স্থিতিশীল রয়েছে সবজির বাজার। সরবরাহ বাড়ায় দাম কমেছে আলু, পটল, বেগুন সহ বেশিরভাগ সবজির। এই সব বিষয়ে জানাতে আমাদের সাথে বরগুনার পৌর পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন জিয়াদ মাহমুদ ও কুষ্টিয়ার পৌর বাজার থেকে যুক্ত আছেন মেজবাউদ্দিন পলাশ। তবে শুরুতে বরগুনার বাজারের খবর জানবো। জিয়াদ, বাজারে বর্তমানে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, বাজারে মাছের দরদাম সরবরাহ নিয়ে বলার আগে এখানকার যে বর্তমানে মাছ শিকার সম্পর্কিত কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে সমুদ্রে মাছ শিকারে। সে কারণে কিন্তু জেলেরা তীরে ফিরেছেন এবং সামুদ্রিক মাছের আধিক্যতা নেই বাজার জুড়ে। তো অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে স্থানীয় নদ নদীতে যে মাছ শিকার করছেন সেখানেও কিন্তু তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। তবে অভিযোগ রয়েছে স্থানীয় নদ নদীতে নিষিদ্ধ জালে মাছ শিকার করায় সেখানে কিন্তু ছোট ছোট মাছের পোনা মেরে ফেলা হচ্ছে বলে এখানকার যারা স্থানীয় জেলে রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছেন। তো আজকে বাজার ঘুরে দেখেছি যে মাছের সরবরাহ বিগত দিনে যেমন ছিল তেমন একটা নেই, আর দামও কিছুটা বাড়তি রয়েছে বলে আমরা বাজার ঘুরে সেটি দেখলাম। এবং আজকে এখানে বাজারে পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 350 থেকে 500 টাকায়, তপসে মাছ বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজি দরে পাইকারি বাজারে, এবং তপসে মাছ যখন খুচরা বাজারে বিক্রি করা হয় তখন 1000 টাকা কেজি দরে বিক্রি করা হয়। এবং অন্যান্য কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, রুই, কাতলা, সেগুলো 350 থেকে 400, কোনো কোনো ক্ষেত্রে 420 টাকা দরেও বিক্রি করা হচ্ছে। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখলাম যে চিংড়ি মাছ, নদীর চিংড়িগুলো বিক্রি করা হচ্ছে 550 টাকা দরে। তবে গলদা চিংড়ির ক্ষেত্রে সাতক্ষীরা থেকে যে গলদা চিংড়ি নিয়ে আসা হয় সেগুলো বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা। তবে স্থানীয় নদ নদীতে যে গলদা চিংড়ি পাওয়া যায় সেগুলো বিক্রি করা হচ্ছে 1400 থেকে 1600 টাকা কেজি পর্যন্ত। ইলিশ মাছের কোনো উপস্থিতি আমরা পাইকারি বাজারে দেখিনি, তবে খুচরা বাজারে 2-1টি ইলিশ বিক্রি করা হয়, যেগুলো প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 2500 থেকে 3000 টাকা দরে। অন্যান্য মাছের ক্ষেত্রে যদি বলি আপনাকে যে চাষের মাছের দাম কিছুটা কম রয়েছে। চাষের তেলাপিয়া কিংবা এখানে পাঙাশ, সেই পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে পাইকারি বাজারে। স্থানীয় বাজারেও 180 থেকে 200 টাকা দরে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে মাছের যে সরবরাহ সেটি যখন নিষেধাজ্ঞা উঠে যাবে তার আগে যে স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও এখানকার মৎস্য ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। মাছ বাজারের পর এবার আমরা সবজির বাজারের খবর জানবো। কুষ্টিয়ায় যেতে চাই। পলাশ, জানাবেন যে আজ তো ছুটির দিন, বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? এবং সেখানে বলছিলাম যে কুষ্টিয়ায় সবজির সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে, তাই সবজির দাম বেশ কম। জানাবেন কোন সবজির দাম এখন কেমন? মুক্তি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর বাজার, সেই পৌর বাজারে রয়েছি। এটি সবচেয়ে বড় পাইকারি বাজার। এই বাজারে আজকে সব ধরনের সবজির দাম কিন্তু আসলে কম রয়েছে। সপ্তাহ ব্যবধানে আমরা দেখেছি যে এই বাজারে আলু বিক্রয় হচ্ছে 20 টাকা কেজি এবং লাউ 30 থেকে 40 টাকা। এছাড়া করল্লাও এ বাজারে 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে কাঁচামরিচ সেটিও কিন্তু কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি, সেই সবজির দামও কিন্তু আসলে এই বাজারে কম রয়েছে। এছাড়া শুধুমাত্র পেঁপের দামটা আসলে এই বাজারে আজ 60 টাকা কেজি আসলে বিক্রয় হচ্ছে। কেননা ব্যবসায়ীরা বলছেন যে এই সময়টাতে আসলে যে একটু গরমের সময়, এক্ষেত্রে কিন্তু যে পেঁপে গাছগুলো কিন্তু সেগুলো কিন্তু মারা যাওয়ার কারণে কিন্তু এতে আসলে যে সরবরাহ সেটি আসলে কমে যায়। এই কারণেই এই যে সবজিটি সেটির দাম শুধুমাত্র বেশি রয়েছে। এছাড়া সব ধরনের সবজির দামই কম রয়েছে এই বাজারে। আমি তবে ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে এই যে বরাবরের মতো যে বলছেন যে বাজার মনিটরিং যে বিষয়টি সেটি যেন যে ঠিকঠাক মতো থাকে, এতেই যে স্বস্তি তাদের মধ্যে ফিরে আসবে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। গ্রীষ্মের আগুন ঝরা রোদ আর সাথে কৃষ্ণচূড়ার রঙে আঁকানো প্রাণ প্রকৃতি, যেন শিল্পী নিজের হাতে ক্যানভাসে আঁকছেন এক নিজস্ব ছবি। চারিদিকে ফুটে উঠেছে কৃষ্ণচূড়া, গাঁদা,
চারুল, হৈমন্তী, কাঠগোলাপ সহ নানা জাতের ফুল। আর এই ফুলের আবেশে প্রকৃতির রঙে নিজেদের সাজিয়ে তুলেছেন নারীরা। কখনো গান, কখনো কবিতা বেজে ওঠে মনের ভেতর, আর যেন মনের সেই গানগুলোই ছড়িয়ে পড়ে লাল এই ফুলের আভাসে। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহেদুল ইসলাম সুমন। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বাই। ঝকঝকে রোদে লাল টুকটুকে এক শিল্পকর্ম, খরতাপ ছাপিয়ে এ যেন প্রকৃতির আঁকানো রঙিন ক্যানভাস। প্রকৃতিতে এমন শিল্পের ছোঁয়া লেগেছে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের আঙিনায়। তুলে কল্ললে চলিয়া যায়। ফুলের ঘ্রাণের আবেশে মুহূর্তে দোলা দেয় দর্শনার্থীদের মনে। কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে মনে পড়ে যায় কবিতার লাইন, এই নগরীতে কৃষ্ণচূড়ার নিচে তুমি একা বসে আছো, আর আমি হই নীরব দর্শক। গ্রীষ্মের এই সুন্দর দুপুরে কৃষ্ণচূড়া ফুলের লাল রংটা আমাদেরকে খুব বেশি মোহিত করে। আমাদের খুব ভালো লাগে কৃষ্ণ ফুল, সঙ্গে মৃদু মৃদু বাতাস গণভবনের আবহাওয়াটাকে খুব সুন্দর করে দেয়। জারুল, সোনালু, কৃষ্ণচূড়া সব কিছুর এক একটা আলাদা রং আছে, কিন্তু কৃষ্ণচূড়ার একটা আকৃষ্ট করা একজন রং হচ্ছে লাল। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলেই বিদ্যার সাগরের মতন আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। উত্তরা গণভবনের ফুলের উৎসবে কৃষ্ণচূড়া, হৈমন্তী, জারুল, কাঠগোলাপ সহ নানা রঙের ফুল সবই যেন সৌন্দর্য বিলিয়েছে নিজেদের মতো করে। সে সৌন্দর্য উপভোগে সঙ্গী প্রজাপতি আর ফড়িং। প্রকৃতির এমন এই রঙিন আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে দর্শনার্থীদের মাঝে। প্রতিদিনই উত্তরা গণভবন আর নাটোর রাজবাড়িতে আসছেন দর্শনার্থীরা। বাংলাদেশের পতাকাটা সবুজের মাঝে লাল রক্ত, ঠিক তেমনই কৃষ্ণচূড়া ফুলটাও কিন্তু ওরকমই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি দেখায়। প্রকৃতির কাছে গেলে ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায় এবং মনে যে প্রশান্তি আসে এবং নতুন করে নিজেকে সাজাতে উদ্দীপ্ত করে। গণভবন লেকের বালিহাঁসের মনে যেন লেগেছে আনন্দের ছোঁয়া। মাহবুব হোসেন, এখন নাটোর। নরসিংদীতে অ্যাম্বুলেন্স যেন জীবন রক্ষার হাতিয়ার নয়। সরকারি নির্ধারিত ভাড়ার তুলনায় 3 গুণ বেশি টাকা নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। রোগীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই বাণিজ্যিক জাল। ফলে অ্যাম্বুলেন্স সংকটে বিপাকে পড়া রোগী ও স্বজনরা বাধ্য হচ্ছেন এই বাড়তি খরচ মেনে নিতে। রাকিবুল ইসলামের প্রতিবেদন। নরসিংদী জেলা এবং জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ভাড়া সর্বোচ্চ 1200 টাকা। সেখানে অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে 3000 থেকে শুরু করে 4000 টাকায়। কিন্তু অ্যাম্বুলেন্সের এই বাড়তি ভাড়া কেন? বাড়তি টাকা যাচ্ছে কোথায়? প্রায় 25 লাখ মানুষের বসবাসস্থল নরসিংদী। 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর 100 শয্যার একমাত্র জেলা হাসপাতালেই চলতে হয় চিকিৎসা সেবা। রোগী বেড়ে গেলে নিতে হয় রাজধানীর বড় হাসপাতালে। তবে এসবে বাধা হয়ে দাঁড়ায় অ্যাম্বুলেন্স। জেলা সদর থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সরকারি নির্ধারিত অ্যাম্বুলেন্স ভাড়া গড়ে 1200 টাকা, অথচ বাস্তবে সেই পথ পাড়ি দিতে গুনতে হচ্ছে 3 থেকে 4000 টাকা, কখনো 5000ও। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পাবেন না এমন শঙ্কায় ক্যামেরার সামনেও অভিযোগ করতেও অস্বীকৃতি জানায় ভুক্তভোগীরা। এই রেটটা যদি আপ অ্যান্ড ডাউন, আসা এবং যাওয়া, এটা যদি সর্বনিম্ন 1500 করা হয়, হ্যাঁ, তাহলেও একটা মানুষ যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। জেলায় সচল সরকারি অ্যাম্বুলেন্স মাত্র 6টি, কিন্তু সে তুলনায় বেসরকারি অ্যাম্বুলেন্স আছে 60টির বেশি। তাই নিরুপায় রোগীরা ভরসা রাখেন বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর, যা হয়ে উঠেছে ভোগান্তির নাম। বাড়তি ভাড়ার কথা স্বীকার করে চালক ও মালিকরাও। উল্টো তাদের অভিযোগ, নানা খাতে ঘুষ ও চাঁদা দিতে গিয়ে চাপ বাড়ছে রোগীদের উপর। সেই টাকাটা তেলে খরচ যাবে, কোনো সমস্যা নেই। এবং চাক্কা কিনতে হয়, ব্যাটারি কিনতে হয়, রাস্তায় গেলে লিক
ছাড়াই তো ড্রাইভিং খরচ, গাড়ির মেরামত খরচ, এটা তারা সরকারিভাবে অন্য কোনো ফান্ডের তারা দিচ্ছে। আর আমাদের খরচটা হলো পুরো ফান্ডই আপনার রুগীর উপরে নির্ভর করতে হবে। পার্সের দাম বাড়ছে, মোবিলের দাম বাড়ছে, আমাদের ড্রাইভারের বেতন বাড়ছে, সব দিক দিয়ে চেষ্টা মিলাইয়ে আমরা এখন বর্তমানে 3500 টাকার মতন যাচ্ছি। তবে সরকারি অ্যাম্বুলেন্সের খরচ কম কিভাবে, সেই প্রশ্নে জবাব নেই কারো কাছে। অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ বাড়তি টাকা রোগীদের জন্য ভোগান্তি বলছেন সিভিল সার্জন। কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার মানে এ ধরনের অপকর্মে লিপ্ত হয়, মানুষের ভোগান্তি স্বীকার করে, তাহলে যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটও ভেঙে দিতে হবে। এটা পুলিশ প্রশাসনকে জানানো হবে, ডিসি প্রশাসনকে, ডিসি সাহেবকে জানানো হবে, এবং ওখানে মোবাইল কোড হবে। এগুলো আইনগত ব্যবস্থা। জরুরি সেবার নামে ভাড়া বাণিজ্য যেন আর না হয় এবং সরকারি সেবার পাশাপাশি বেসরকারি সেবাগুলো হবে নিয়মের মধ্যে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। প্রায় 1 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগের খবর বাংলাদেশের শ্রমবাজারে যেন স্বস্তি বয়ে নিয়ে এসেছে, এমনটাই মনে করছেন দেশটিতে কর্মরত প্রবাসীরা। পাশাপাশি চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপাক্ষীয় বৈঠকে সিন্ডিকেটের মুক্ত যে শ্রমবাজার আর অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনার তাগিদ দিচ্ছেন তারাই। এছাড়া উপদেষ্টা আসিফ নজরুলের কুয়ালালামপুর সফরের পর প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানাচ্ছেন কয়েকটি সূত্র। বিস্তারিত জানাচ্ছেন শারিয়ার তারেক। বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 দশকে দেশটিতে শ্রম দিয়ে স্বাবলম্বী হয়েছেন বহু বাংলাদেশি, অবদান রেখেছেন দেশের অর্থনীতিতেও। প্রায় 1 বছর বন্ধ থাকা জনপ্রিয় এ গন্তব্য আবারও খুলে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফরে এসে দেশটির মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, শ্রমবাজার সচল করতে নতুন কর্মী নেবে মালয়েশিয়া, যেখানে অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা। তবে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অভিবাসন ফি গুনতে হয় বাংলাদেশিদের। এর আগে মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য নির্ধারিত অভিবাসন ফি 4 থেকে 6% পর্যন্ত বাড়িয়ে দেয়। এর পেছনে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ করা হয়েছে। এতে অভিবাসন ব্যয় অনেকটাই কমবে বলে মনে করছেন প্রবাসীরা। বিভিন্ন দেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসে, তাদের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট নাই, যেখানে তারা 1 থেকে 1.5 লাখ টাকায় আসতে পারে অথবা 1 লাখের ভিতরে আসতে পারে অন্য দেশের মানুষ। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এদিকে চলতি মাসের 20 ও 21 তারিখ ঢাকায় বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অনিয়মিতদের বৈধতা দেওয়ার প্রসঙ্গে জোর দেওয়ার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা মালয়েশিয়াতে শ্রমিক ভিসায় আসি, আমাদেরকে দেওয়া হয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা চাই যে তিনি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে আমাদের যেন মাল্টিপল ভিসা করা হয়, সেই ব্যবস্থা করবেন। মালয়েশিয়াতে বর্তমান সময় 2 থেকে 2.5 লক্ষ অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে। বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ মিটিং হবে, সেই মিটিংয়ে যেন এই 2 থেকে 2.5 লক্ষ প্রবাসীদেরকে নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এছাড়া মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর প্রবাসীদের বহুল প্রত্যাশিত মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে। এখন মালয়েশিয়া। সংঘাত, ভূরাজনীতি এবং বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যে জ্বালানি, কৃষি ও খাদ্য সহ যাবতীয় নিত্যপণ্যের দাম কমছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তবে খাদ্যপণ্যের দাম কমলেও রয়ে গেছে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি। অন্যদিকে খনিজ পণ্য ও বেশিরভাগ মূল্যবান ধাতুর দাম কমলেও 2025 এবং 26 সালে স্বর্ণের দাম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তহিদুর রহমানের প্রতিবেদন। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বের নানা প্রান্তে চলছে সংঘাত উত্তেজনা। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির হানা। সব মিলিয়ে বৈশ্বিক বাণিজ্য সরবরাহ অস্থিরতায় জ্বালানি, কৃষি ও খাদ্যপণ্য সহ যাবতীয় নিত্যপণ্যের দাম নিয়ে বাড়ছে উদ্বেগ।
এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বের পণ্য বাজার পরিস্থিতি নিয়ে তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটির অর্থনীতিবিদ ও গবেষকদের পর্যালোচনায় উঠে আসা তথ্যে দেখা যায় 2025 সালের শুরুতে বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী। চলতি বছরের প্রথম 3 মাসে যাবতীয় পণ্যের দাম 2% বাড়লেও এপ্রিল মাসে কমেছে 6%। এই হারে দাম কমতে থাকলে মূল্যস্ফীতি সমন্বয়ের পর দেখা যাবে 2015 থেকে 2019 সালের গড় স্তরের চেয়েও কমেছে পণ্যের দাম। আর করোনা মহামারীর পর প্রথমবারের মতো হবে সবচেয়ে বড় পতন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের মে মাসের মধ্যে 22টি দেশের প্রায় 17 কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন। এই অবস্থায় 2025 এবং 2026 সালে খাদ্যপণ্যের দাম আরও কমার সম্ভাবনা থাকলেও খাদ্য নিরাপত্তাহীনতা কমার সম্ভাবনা দেখছেন না বিশ্বব্যাংকের গবেষকরা। এদিকে চলতি মে মাসের শুরুতে সবচেয়ে ভালো মানের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি নেমে আসে $60, যা 2024 সালে ছিল $80 বেশি। প্রাকৃতিক গ্যাসের মূল্যসূচকও 14% কমেছে বলে জানায় বিশ্বব্যাংক। চাহিদার সম্ভাবনা দুর্বল হওয়ায় মূল্যবান ধাতু ও খনিজ পণ্যের দামও কিছুটা কমেছে। বিশেষ করে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন শুল্ক নীতির কারণে চাহিদা কমে যাওয়ায় গাড়ি এবং ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত ধাতুর মূল্য কমেছে সবচেয়ে বেশি। তবে রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম। ভূ রাজনৈতিক উত্তেজনা, আর্থিক বাজারে অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঞ্চয় প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণের দাম 2025 এবং 2026 সালে আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। 2015 থেকে 2019 সালের তুলনায় স্বর্ণের দাম 150% ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের সঙ্গে সংলাপে বসার পথে আরও এক ধাপে গিয়েছে পাকিস্তানের শেহবাজ শরীফের সরকার। আদিয়ালা কারাগার থেকেই সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন খোদ ইমরান খান। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর পাকিস্তান বিদ্বেষের প্রসঙ্গ উল্লেখ করে ইসলামাবাদকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রীকে কারামুক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন ইমরান পুত্র কাসিম ও সুলেমান খান। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানে সাফল্যের পর অভ্যন্তরীণ রাজনীতিতেও নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে ক্ষমতাসীন শেহবাজ শরীফ প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ নিশ্চিত করেছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাতের পর আলোচনার জন্য সবুজ সংকেত দিয়েছেন ইমরান। তবে আলোচনা ফলপ্রসূ করতে চূড়ান্ত গোপনীয়তা ও টিভি ক্যামেরা না আনার শর্ত জুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। পিটিআইয়ের পক্ষ থেকেও বলা হচ্ছে, অতীতে এমন অনেক আলোচনার প্রচেষ্টা মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়ে যায়। পিটিআই সূত্র বলছে, অচিরেই পাকিস্তান সরকারকে সংলাপের বিষয়ে কিছু প্রস্তাবনা পাঠাবে তেহরিক ইনসাফ। এর আগে জাতীয় পরিষদের ভাষণে পিটিআইকে সংলাপে বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর প্রস্তাবটি স্বাগত জানালেও কারাবন্দী নেতার সম্মতি ছাড়া এই আলোচনা সম্ভব নয় বলে দাবি দেশটির স্থানীয় গণমাধ্যমের। মুযাকরাত কা রাস্তা ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজনৈতিক সমঝোতার দাবি বাড়ছে। তাই আসন্ন সংলাপ শেষ পর্যন্ত কোনো সফল সমাধানের পথ দেখাবে কিনা সেদিকেই নজর দেশটির সাধারণ মানুষের। এদিকে আদিয়ালা কারাগার থেকে কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদকে সতর্কবার্তা দিয়েছেন ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার বোন আলিমা খান সাংবাদিকদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান বিদ্বেষ ভাবিয়ে তুলছে ইমরানকে। নয়াদিল্লির গতিবিধি আমলে নিয়ে সরকারকে বিচক্ষণ আচরণের পরামর্শ দিচ্ছেন কারাবন্দী এই নেতা। অন্যদিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমরান খানকে আটকে রাখায় সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছে তার দুই পুত্র কাসিম ও সুলেমান খান। একটি পডকাস্টে অংশ নিয়ে তারা অভিযোগ করেন, কারাগারে প্রতিদিন ইমরানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তাও চেয়েছেন ইমরান পুত্রদ্বয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। গাজায় একদিনে কমপক্ষে 139 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকা জুড়ে বিরামহীনভাবে চালানো হয় এই হত্যাযজ্ঞ। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের আল তওবা মেডিকেল ক্লিনিক ছিন্ন ভিন্ন করে দেয়া হয় হামলায়।
প্রাণ যায় শিশুসহ 13 জনের। স্থল অভিযানের পাশাপাশি উত্তর থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত পুরো উপত্যকায় বিমান হামলা চলে রাতভর। অবরুদ্ধ পশ্চিম তীরেও এদিন ফিলিস্তিনি পতাকা যানবাহন পুড়িয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। যুদ্ধ কবলিত উপত্যকায় অনাহারেও মরছে মানুষ। এমন অবস্থায় ত্রাণ প্রবেশ করতে দিতে 2.5 মাসের অবরোধ শিথিলে ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটররা। এবার খেলার প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে প্রতিপক্ষ নেপালকে হারাতে ছক কষছে এ দল থেকে টিম একেবারে বাংলাদেশ। ভারতের অরুণাচলে চলমান যুব সাফে ভালোভাবে গ্রুপ পর্ব পার করায় বেশ চাঙা লাল সবুজের এই প্রতিনিধিরা। নিজেদের ভালো খেলার ব্যাপারে আশাবাদী কোচ ও অধিনায়ক। আর শুক্রবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নির্ভর করছিল মালদ্বীপ ও ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। ড্র দিয়ে মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল 3-0 গোলে। 2 ম্যাচে 1 জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপ সেরা বাংলাদেশ। 2 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ মালদ্বীপ। নেপালকে সমীহ করছে টিম বাংলাদেশ। সেমিফাইনালের আগে অনুশীলনে হাই ইন্টেন্সিটি, টিম কোঅর্ডিনেশন, ট্যাকটিক্যাল সেটআপ ও পজিশনিং নিয়ে কাজ করেছে যুবারা। নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজদের কোচ। ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টায় নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত। সেমিফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ফয়সাল মতিনরা। নিজেদের সেরাটা দিতে চান দলের সবাই। দেশবাসীর কাছে দোয়া চাইলেন যুবাদের অধিনায়ক। সেমিফাইনাল আগে লাস্ট প্র্যাকটিস সেশন হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে যেন আমরা যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ফারহান ইহসান, এখন। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে অভিশাপের নাম ইনজুরি। পার লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন খুলনার বিভাগীয় দলের ক্রিকেটার সালমান হোসেন। স্বপ্নডুবের শঙ্কায় যখন সালমান হতাশায় নিমজ্জিত, তখন এক ফেসবুক স্ট্যাটাসে আবারও আশার আলো দেখছেন সালমান। শুভাকাঙ্ক্ষীদের চেষ্টা আর বিসিবির আন্তরিক প্রতিশ্রুতিতে ক্যারিয়ারের শেষ দেখে ফেলা সালমান ফের মাঠে ফেরার জন্য উন্মুখ। বাকিটা জানাবেন আরিফুল ইসলাম সাহাব। ফ্যামিলি কন্ডিশন যদি ভালো থাকতো হয়তো আমার এই আজকে বিসিবিতে আসা লাগতো না। বিগত প্রিমিয়ার লিগ খেলছি, সেখানে আমি একটা টাকাও পাইনি। এর আগেও আমি কখনো দেখিনি এরকম যে স্ট্যাটাস দিছে তার বিপরীতে গিয়ে যে চিকিৎসার ট্রিটমেন্ট এগুলোর ব্যবস্থা হয়েছে, আমার চোখে খুব একটা পড়েনি। ক্রিকেটার হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন, তবে বেশিরভাগ স্বপ্নই হারিয়ে যায় দারিদ্রতার অভিশাপে কিংবা প্রতিভা থেকেও উচ্চপদস্থ ক্রিকেট কর্মকর্তাদের সুনজরে না আসায়। আবার নানাবিধ প্রতিবন্ধকতা জয় করে যারা প্রথম শ্রেণীর ক্রিকেট পাড়ায় পা রাখেন, তাদের পরীক্ষা নেয় ইনজুরি। তখন আশা পরিণত হয় হতাশায়। সর্বস্ব ত্যাগ করে তিলে তিলে গড়া ক্যারিয়ারে নেমে আসে দুর্বিষহ অন্ধকার। খুলনার বিভাগীয় দলের ক্রিকেটার সালমান হোসেনের গল্পটা অনেকটা এরকমই। ইনজুরিটা হয় প্রায় 3 মাস হয়ে যাওয়ার মতো হয়েছে আর কি ইনজুরিটা। তো এর ভিতরে চেষ্টা করছি নিজের মানে সুস্থ করা যায় কিনা কোনোভাবে, রিহাব বা যেগুলো করলে কিছুটা সুস্থ হওয়া যাবে। বাইজেদ স্যারে দেখানোর পরে বাইজেদ স্যার বললো যে অপারেশন করা লাগবে। তো তখন চিন্তা করলাম যে এত টাকা আমি কই পাবো। তো তখন মাথায় আর কাজ করতেছিল না। আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে কি হবে, খেলতে পারবো কিনা। ক্রিকেটই যার ধ্যান জ্ঞান, ক্রিকেট খেলেই যার সংসার চলে, মৌসুমের খেলা থেকে দীর্ঘ বিরতিতে থাকায় তার মাথার উপর নেমে আসে পাহাড় সমচাপ। এনসিএল থেকে খেলে যে টাকাটা পাই আর হচ্ছে আপনার আমার এলাকায় খেপ খেলে যে টাকাটা পাই, এটা দিয়ে আমি আমার ফ্যামিলি আমার নিজে চলতে হয়। আমার খুবই ভালো চলছিল, হঠাৎ ইনজুরিটা হয়ে আমি এই 3 মাস খেলতে পারি না। তো আমি নিজেও কিছু সিজনের সময় একবারে ধরেন শুধু সিজন টাকাটা লস এটা না, আমি যে প্রিমিয়ার লিগে ছিলাম ওইখানে 5টা-7টা ম্যাচ খেলতে পারতাম, ওইটা খেললে হয়তো আমার কেরিয়ারের আরও কিছু চেঞ্জ হইতো। এমন অনিশ্চয়তার মাঝে ফেসবুকে একটা পোস্ট স্বপ্ন দেখাচ্ছে সালমানকে। দৃষ্টি এড়ায়নি বিসিবির, হাত বাড়িয়ে দেন বিসিবি প্রেসিডেন্ট। তো বিসিবির প্রধান যখন মাথায় হাত দিয়ে রাখে, তো এরপরে তো আর
কোনো কথা থাকে না। অবশ্যই করবে বলে আশ্বস্ত করছেন এবং করবে ইনশাল্লাহ, এটাই আমার তার প্রতি বিশ্বাস। বিসিবি প্রেসিডেন্টের আশ্বাসে চিকিৎসার নিশ্চয়তা মিলেছে, তবে সালমানের চাওয়া তাকে যেন চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়। আর এই জন্য ওনার কাছে বলবো স্যার যে এই ট্রিটমেন্টটা আমাদের দেশের থেকে বাইরের দেশে বেশি ভালো হয়, যেমন থাইল্যান্ড, ইন্ডিয়াতেও ভালো হয়, আমাদের অনেক প্লেয়ার ওখানে অপারেশন করছে। তো আমি চাই যে আমাকে বাইরে পাঠাক, আমি পূর্ণ সুস্থ হয়ে আমি আবার মাঠে ফিরতে পারি এবং বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করতে পারি। আর আমার ফ্যামিলি যেহেতু আমার পরে অনেকটা নির্ভরশীল, আমার ফ্যামিলিটা যেন টিকে থাকে, আমি নিজে টিকে থাকি খেলার মাঠে, কারণ খেলাটাই আমার শেষ সম্বল। আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছি। তো এইটা যদি ছেড়ে দেয় তাহলে আসলে নিজের সাথে নিজেকে ক্ষমা করতে পারবো না। ক্রিকেট আমার কাছে একটা অন্য আবেগ, অন্যরকম আবেগ। সালমানের স্বপ্ন সারথি হয়ে বিসিবি সভাপতি প্রতিশ্রুতি রক্ষা করবেন, সালমানকে মাঠে ফেরাবেন, প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। মাঠে ফেরাটাই আমার মূল লক্ষ্য আর কি। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। কাকরাইলে জগন্নাথ শিক্ষার্থীদের সমাবেশ আজ, জুমার নামাজ শেষে গণ অনশন, বুধবারের ঘটনায় তথ্য উপদেষ্টার দুঃখ প্রকাশ। ফারাক্কার বিরূপ প্রভাব পদ্মায়, হুমকির মুখে রাজশাহীর লাখো মানুষ, পানির ন্যায্য হিস্সা আদায়ে কৌশলী হওয়ার তাগিদ। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে স্বস্তি, মাল্টিপল ভিসা নিয়ে ইতিবাচক সাড়া, এবার অবৈধদের বৈধতার বিষয়ে আলোচনার তাগিদ প্রবাসীদের। এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভালো খেলা নিয়ে আশাবাদী কোচ ও অধিনায়ক। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।